রহস্য, রোমাঞ্চ, ভয়, হাসি, প্রেম, দুঃখ, সমস্ত কন্টেন্টের সেরা ঠিকানা কথা ও কাহিনী এন্টারটেইনমেন্ট। বিনোদনের নতুন অধ্যায়। মনের একেবারে গভীরে হঠাৎ যেন কি একটা কল বিগড়ে দিল। আমার হাত পা অবশ হয়ে আসছে, সজ্ঞান চৈতন্য নিভে আসতে চাইছে তেলহীন প্রদীপের মতো। আর আমি যেন এক পা হাঁটতে পারবো না। সমস্ত দেহে মনে কি অস্বস্তি, সে ভাষা আমি বোঝাতে পারবো না। নিজের ক্ষমতার উপর অগাধ বিশ্বাস নিয়ে একা এসেছিলাম। এবার আমার মনের মধ্যে একটা অকস্মাৎ ভয় করতে লাগলো। না, মৃত্যু ভয় নয়, যে কোনো কারণেই হোক সে ভয় আমার কোনোদিনই নেই। কোনো অজানা শক্তির মুখোমুখি হতে গেলে যে ভয় হয় সেরকম। বিশ্রী একটা গন্ধ ভরে গিয়েছে চারিদিকে। প্রতি নিঃশ্বাসে গন্ধ একেবারে ফুসফুসের ভেতর অব্দি চলে গিয়ে যেন শরীরকে অপবিত্র করে দিচ্ছে। মনকে স্থির করে আমি মধুসুন্দরী দেবীর ধ্যানমন্ত্র আবৃত্তি করতে লাগলাম। প্রায় সঙ্গে সঙ্গেই পরিবেশ থেকে দুর্গন্ধ দূর হয়ে গেল। মনে বল ফিরে পেলাম। নমস্কার, শুনছেন তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিকের গল্প অবলম্বনে মা কালীর কৌটো। আজকে রয়েছে দ্বিতীয় পর্ব। গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছেন যে লেখক এবং কিশোরীর অনুরোধে তারানাথ তার ভবঘুরে জীবনের একটি কাহিনী বর্ণনা করেছে। তারানাথের ভবঘুরে জীবনে সে কালীপ্রসাদ মিত্র নামে একজন মধ্যবয়সী ভদ্রলোকের সঙ্গে সাক্ষাৎ করে। কালীপ্রসাদ তাকে তার জীবনের সব ঘটনা খুলে বলে। এটাও বলে যে তাদের বাড়িতে একটি মা কালীর কৌটো রয়েছে, যার অদ্ভুত এবং অলৌকিক ক্ষমতা। এ কথা সে কথার পর কালীপ্রসাদ তার বাবার একটি চিঠি তারানাথকে দেখায়। সেটা নাকি একটি অদ্ভুত চিঠি। মানে বুঝতে না পেরে সেই চিঠি তারানাথকে পড়তে বলে কালীপ্রসাদ। তারানাথ সেই চিঠি পড়ে। তারপর পড়া শেষ করে চিঠিটা কালীপ্রসাদকে ফেরত দিলাম। কি বুঝলেন? হ্যাঁ, রহস্যময় চিঠি বটে। কি অলৌকিক ব্যাপার কিছু আন্দাজ করতে পারছেন? তা কি বলা যায়? সে তো কত কিছুই হতে পারে। আগে কখনোই আপনাদের বাড়িতে এরকম কিছু হয়েছে? না তো, এরকম তো কখনো হয়নি। আমিও তো অবাক, কি ব্যাপারটা আমিও তো বুঝতে পারছি না। বেলা পড়ে আসছে, আমার ট্রেন আসার সময় হলো। কালীপ্রসাদ দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে কি যেন ভাবছেন। যাক, আমার আর কি করার আছে। পোটলাটা হাতে নিয়ে বেঞ্চি থেকে উঠে দাঁড়ালাম। আসি তাহলে, সাবধানে থাকবেন। কিন্তু আমার কি হবে জানেন? আমার বড় ভয় করছে। বিপদে ঈশ্বরকে স্মরণ করবেন। একমাত্র তিনি সমস্ত ভয় থেকে মানুষকে মুক্ত করতে পারেন। কালীপ্রসাদের মুখ দেখে মনে হলো আমার উপদেশে তিনি কিছুমাত্র ভরসা পেয়েছেন। অবশ্য
সেজন্য তার দোষ দেওয়া যায় না। ঈশ্বর অদৃশ্য, আড়ম্বর করে তার পুজো দেওয়া যায়, কিন্তু জীবনের সমস্ত ক্ষেত্রে তার উপর সম্পূর্ণ নির্ভর করা একটা উচ্চ স্তরের সাধনা, যে সাধনায় কালীপ্রসাদ কখনোই সিদ্ধি লাভ করেননি। কিন্তু আমি আর কি করব, বিদায় সূচক সামান্য হেসে পিছন দিকে হাঁটতে শুরু করলাম। কয়েক পা হেঁটে আসতে না আসতেই কালীপ্রসাদ দৌড়ে এলেন। শুনছেন শুনছেন, একটু দাঁড়ান না, একটু দাঁড়ান। আর একটা কাজ করা যেতে পারে। কি? কিন্তু আপনি কি তাতে রাজি হবেন? আরে বলেই ফেলুন না, আমারও তো ট্রেন আসবার সময় হলো। বলছিলাম কি, আপনি আমার সঙ্গে আমাদের দেশের বাড়িতে চলুন। আমি? মানে আপনার বাড়িতে? হ্যাঁ, আপনি অলৌকিক শক্তির অধিকারী। আপনি গেলে আমাদের অমঙ্গল কেটে যাবে। আপত্তি করবেন না, দয়া করে আমার সঙ্গে চলুন। বলুন যাবেন। লোকটা সত্যিই ভয় পেয়েছে, পাওয়াটাই স্বাভাবিক। একটু চিন্তা করলাম, বাড়িতে এমন কিছু বলে আসিনি যে তাড়াতাড়ি ফিরব। আরো 5-7 দিন দেরি হলে ক্ষতি নেই, দেখাই যাক না এর সঙ্গে গিয়ে। আচ্ছা চলুন, যাব। কালীপ্রসাদের চোখের দৃষ্টি কৃতজ্ঞতায় ভারী হয়ে এলো। আমার হাত দুটো ধরে তিনি বললেন, বাঁচলাম। সত্যি বিশ্বাস করিনি আপনি যেতে রাজি হবেন। ধন্যবাদ মশাই, অনেক ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট গ্রাম্য স্টেশনে নেমে পাক্কা 3 মাইল হেঁটে কালীপ্রসাদের বাড়ি। গ্রামে যখন ঢুকলাম তখন রাত প্রায় 8টা। পল্লীগ্রামের তুলনায় শেষ রাত। কৃষ্ণপক্ষের সুমুখ অন্ধকার রাত্রির পঞ্চমী রাঙা চাঁদ পূব দিগন্তের নিচ থেকে চালতে গাছের পেছন দিয়ে এক অলৌকিক গোলকের মতো উঠে এসেছে। গ্রামের প্রায় শেষের দিকে আম জাম গাছে ঘেরা নির্জন বাড়ি, পাঁচিল দিয়ে ঘেরা। সদর দরজায় শেকল নাড়তে একটু বাদে দরজার ফাঁক দিয়ে লণ্ঠনের আলো দেখা গেল, কিন্তু সারা শব্দ নেই। যেন ভেতরে যে দাঁড়িয়ে সে সাহস করে দরজা খুলতে পারছে না। কালীপ্রসাদ হেঁকে বললেন, অভিরাম নাকি? দরজা খোল অভিরাম, দরজা খোল। ব্যস্ত হয়ে যে লোকটা দরজা খুলে দিল তার বয়স আনুমানিক 60 ছাড়িয়েছে। মাথায় কাঁচা পাকা চুল, পরনে খাটো ধুতি, খালি গা। তার সরল মুখে বিশ্বস্ততার ছাপ। কালীপ্রসাদ বললেন, ঠাকুর মশাই, এ হচ্ছে অভিরাম, পুরনো লোক। আমাকে ছোটবেলায় কোলেপিঠে করে মানুষ করেছে। কিরে অভিরাম, দরজা খুলছিলেন না কেন? অভিরামের সরল মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠল। সে বলল, বাবু, বাড়িতে যা কাণ্ড হচ্ছে, দরজা খুলতেই সাহস হচ্ছে না আমার। কেন, কি হচ্ছে বাড়িতে? এর উত্তর অভিরামকে দিতে হলো না। আমাদের পেছনে আমবাগানে অন্ধকারের মধ্যে গাছের পাতার সরসর শব্দ উঠল, যেন গাছের একটা ডাল ধরে কেউ খুব জোরে ঝাঁকাচ্ছে। আমরা দুজন অবাক হয়ে সেদিকে ফিরে তাকাতেই অভিরাম বলল, ওই 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 দেখছেন তো বাবু, আবার শুরু হলো নানান উপদ্রব। সত্যিই তো, কিসে নাড়াচ্ছে এত মোটা ডালটাকে? মানুষের পক্ষে তো সম্ভব নয়। তাহলে সাই করে কি একটা জিনিস গাছের ওপর থেকে আমাদের দিকে ছুটে এলো। সহজাত সংস্কারের বশে কালীপ্রসাদ কোমর থেকে শরীরের সামনের দিকে ঝুঁকিয়ে ফেলেছিলেন। জিনিসটা ঠক করে পাঁচিলে লেগে মাটিতে পড়ে গেল। নইলে এই আঘাতেই কালীপ্রসাদের পঞ্চত্ব প্রাপ্তি ঘটত।
লণ্ঠনের ম্লান ঘোলাটে আলোয় দেখলাম মাটিতে পড়ে আছে একটা 10.5 ওজনের পাথরের টুকরো। বললাম, আপনারা দুজন ভিতরে চলে যান। আচ্ছা, বলছিলাম, বাড়িতে টর্চ আছে? হ্যাঁ, আগে না। কেন? আমি একবার ওই গাছটার কাছে যাব। দাও অবিরাম, তোমার লণ্ঠনটাই দাও। না 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 না, হ্যাঁ, একা যাবেন না। ওখানে গেলে আপনার আপনার কোনো ক্ষতি হতে পারে। হ্যাঁ, আপনি একা যাবেন না। আরে না না, আমার কিচ্ছু হবে না, আপনি বরং ভিতরে যান। আমি জানতাম মধুসুন্দরী দেবীর কৃপায় কোনো নিম্ন শ্রেণীর প্রেত আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। পাথরটা কালীপ্রসাদকে লক্ষ্য করে নিক্ষিপ্ত হয়েছিল, আমাকে নয়। লণ্ঠন হাতে বাগানের মধ্যে গিয়ে দাঁড়ালাম। চারিদিক নিঝুম, কোথাও গাছের একটা পাতা অবধি নড়ছে না। মনে হলো সামনের মোটা গুড়িওয়ালা আম গাছটার ওপর থেকে পাথরটা ছুটে গিয়েছিল। লণ্ঠনটা তুলে উপর দিকে দেখবার চেষ্টা করলাম, না, কিছুই দেখতে পেলাম না। কিন্তু আমার মনের মধ্যে একটা আশ্চর্য অনুভূতি হলো। মনের একেবারে গভীরে হঠাৎ যেন কি একটা কল বিগড়ে দিল। আমার হাত পা অবশ হয়ে আসছে, সজ্ঞান চৈতন্য নিভে আসতে চাইছে তেলহীন প্রদীপের মতো। আর আমি যেন এক পা হাঁটতে পারবো না। সমস্ত দেহে মনে কি অস্বস্তি, সে ভাষা আমি বোঝাতে পারবো না। নিজের ক্ষমতার উপর অগাধ বিশ্বাস নিয়ে একা এসেছিলাম। এবার আমার মনের মধ্যে একটা অকস্মাৎ ভয় করতে লাগলো। না না, মৃত্যু ভয় নয়, যে কোনো কারণেই হোক সে ভয় আমার কোনোদিনই নেই। কোনো অজানা শক্তির মুখোমুখি হতে গেলে যে ভয় হয় সেরকম। বিশ্রী একটা গন্ধ ভরে গিয়েছে চারিদিকে। প্রতি নিঃশ্বাসে গন্ধ একেবারে ফুসফুসের ভেতর অব্দি চলে গিয়ে যেন শরীরকে অপবিত্র করে দিচ্ছে। মনকে স্থির করে আমি মধুসুন্দরী দেবীর ধ্যানমন্ত্র আবৃত্তি করতে লাগলাম। প্রায় সঙ্গে সঙ্গেই পরিবেশ থেকে দুর্গন্ধ দূর হয়ে গেল, মনে বল ফিরে পেলাম। দরজা খোলাই ছিল। ভেতরে ঢুকে দেখি উঠোনের উপরে বারান্দায় বাড়ির সবাই জড়ো হয়ে শঙ্কিত চোখে তাকিয়ে আছে। আমি ঢুকতেই কালীপ্রসাদ বললেন, এই তো ঠাকুর মশাই, আপনি এসে গেছেন। ও, আমরা যা ভয় পেয়ে গিয়েছিলাম। কালীপ্রসাদের কাঁধে হাতের ভর রেখে যিনি দাঁড়িয়ে আছেন, আন্দাজে বুঝলাম তিনি চণ্ডিকা প্রসাদ। ফর্সা মানুষ, দীর্ঘদেহী, দেখে বোঝা যায় এককালে খুবই সুপুরুষ ছিলেন। অগোছালো ধরনের ধুতি পরা। বারান্দায় উঠে লণ্ঠনটা নামিয়ে রাখলাম। চণ্ডিকা প্রসাদ এগিয়ে এসে বললেন, কালী আমাকে এতক্ষণ আপনার কথা বলছিল, আপনি যে কষ্ট করে এসেছেন। ও কথা বলবেন না, আপনি আমার বাবার বয়সী। তাতে কি, আপনি বর্ণশ্রেষ্ঠ সাধক মানুষ। আপনি এসেছেন, এবার আমার বাড়ি অমঙ্গল কেটে যাবে। কঠিন রোগীর বাড়ি বিলেত ফেরত ডাক্তার গেলে বাড়ির লোক যেমন বলে। দেখুন, আমার যা সাধ্য আমি করব মিত্রমশাই, নহিলে আমি আসতাম না। আচ্ছা,
আমাদের বাড়িতে কেন এমন হচ্ছে কিছু বুঝতে পারছেন ঠাকুরমশাই? কিছু কিছু তো বুঝতে পারছি বই কি। পিতা পুত্র দুজনেই বলে উঠল, কি কি বুঝেছেন? কি বুঝেছেন ঠাকুরমশাই? এখন না, আগে আপনাদের কথা শুনে নি, তারপরই না হয় বলবো। হ্যাঁ হ্যাঁ, চলুন, হাত মুখ ধুয়ে সব শুনবেন। ওরে অবিরাম, ঠাকুরমশাইকে জল দে। দক্ষিণ দিকে বড় বড় জানলাওয়ালা একটা ঘরে আমার থাকবার ব্যবস্থা হয়েছিল। একটু সুস্থ হয়ে সেখানে বসে চণ্ডিকা প্রসাদের বিবরণ শুনলাম। আমার জীবনে কখনো এমন অভিজ্ঞতা হয়নি ঠাকুরমশাই। দিন 15-20 আগে এক রাত্রির শুরু। খেতে বসেছি সবে, রাত 10টা কি 10:30 হবে। হঠাৎ বাইরে শোঁ শোঁ আওয়াজ করে একটা ঘূর্ণি হাওয়ার মতো উঠল। আমরা অবাক, ঝড় বৃষ্টির সময় নয়, আকাশে মেঘ নেই, এমন বাতাস উঠল কোত্থেকে? সেই বাতাসের দাপটেই রাজ্যের ধুলোবালি এসে আমার ভাতে পড়ল। মনটা যেন কেমন হয়ে গেল। আমরা সেকেলে মানুষ, লক্ষণ অলক্ষণ মানি, আর না খেয়ে উঠে পড়লাম। সারা রাত ভালো ঘুম হলো না। বিছানায় এপাশ ওপাশ করতে করতে রাত শেষ হয়ে গেল। সকালে উঠে গাড়ু হাতে বাগানে যাচ্ছি, দেখি সদর দরজার কাছে দুটো মোড়া পাখি পড়ে আছে। প্রথমে ভাবলাম গত রাত্রি যে বাতাস উঠেছিল তারই ঝাপটায় বোধহয় মারা পড়েছে। ভালো করে লক্ষ্য করে দেখি তা নয়, কে যেন পাখি দুটোর ঘাড় মুচড়ে ঘুরিয়ে দিয়েছে। ঝড়ে তো এমন হতে পারে না। বাড়ির সবাই দেখলে ভয় পাবে বলে হাতে করে মরা পাখি দুটোকে ঝুলিয়ে নিয়ে দূরে গিয়ে ফেলে দিলাম। একটু দম নিয়ে চণ্ডিকা প্রসাদ বললেন, হ্যাঁ, এই শুরু হলো। মাঝে মাঝে উল্টো পাল্টা বাতাস দেয়, বাড়ির জিনিসপত্র হুড়মুড় করে পড়ে যায়, অদ্ভুত গোঙানি শব্দ শোনা যায় বাড়ির চারপাশে। এসব কিন্তু আমার বাড়ির এবং চারদিকের কিছু জায়গায় ঘটে। পরে গ্রামের মধ্যে জিজ্ঞেস করে দেখেছি, তারা ঝড় বাতাস কিছুই টের পায়নি। কেন এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আপনি কি বলেন ঠাকুরমশাই? চণ্ডিকা প্রসাদের দিকে তাকিয়ে বললাম, আপনার বাড়িতে কোনো প্রেতের উপদ্রব হচ্ছে না, অন্তত যে অর্থে আমরা প্রেত কথাটি ব্যবহার করি সে অর্থে নয়। তাহলে ব্যাপারটা আপনাকে বোঝানো একটু কঠিন হবে। আমাদের এই মানুষের জগতের মতোই আরো বহু জীবলোক আমাদের চারিদিকে সর্বদাই বর্তমান। না, তারা ঠিক ভূত বা প্রেত নয়, তারাও এক ধরনের জীব, হয়তো মানুষের চেয়ে অন্যরকম। তাদের মন, চিন্তা, আচার, ব্যবহার সবই মানুষের থেকে আলাদা। আমাদের বিচারে হয়তো অমানুষিক। সেই জগতের সমস্ত পদার্থই আমাদের কাছে অদৃশ্য ও অস্পর্শযোগ্য। বস্তুত একই স্থান অধিকার করেই এই দুই জগৎ একে অপরের কাছে অস্তিত্বহীন। কিন্তু মাঝে মাঝে প্রকৃতির কোনো আশ্চর্য খেয়ালে এই ছায়া জগৎ আমাদের জগৎকে স্পর্শ করে। এখানে ঠিক তাই হয়েছে জানেন। আমরা কোনোভাবে তাদের দুনিয়াতে ঢুকে পড়েছি। সেটা তাদের পছন্দ না হলে তাদের দোষ দেওয়া যায় না। যা ঘটতে দেখছেন তা হচ্ছে আমাদের জাগতিক বস্তুর উপর তাদের মানসিক শক্তির ক্রিয়া। হয়তো তারা ভাবছে এইভাবে ভয় দেখিয়ে তাদের জগৎ থেকে তারা আমাদের দূর করতে পারবে। যেমন ধরুন, বাড়িতে বিড়াল কুকুর ঢুকলে আমরা যেমন ঠেঙিয়ে তারাই আর কি। পার্থক্য এই যে এক্ষেত্রে এসবের কোনো কাজ হবে না। পরিবেশে আর একটা বড় রকমের ঝাঁকুনি লাগলে দুটো জগৎ আবার বিচ্ছিন্ন হয়ে যাবে, তার আগে নয়। আপনি এসব জানলেন কি করে? খুলে বললে বিস্তর কথা বলতে হয়, ইচ্ছাও করছিল না। সংক্ষেপে বললাম, আমি জানতে পারি। ওই ঝাঁকানি না কি বললেন, সেটা কি করে দেওয়া যায়? দেখুন, সেটা আপনা আপনি হয়ে যেতে পারে।
যেমন করে শুরু হয়েছিল। সস্তায়ন বা স্থান শুদ্ধিগোছের একটা হোমও করতে হতে পারে, কিন্তু আপনাকে একটা সত্যি কথা বলে রাখা দরকার। এই ধরনের উপদ্রবের কথা গুরুদেবের কাছেই শুনেছি মাত্র, নিজে দেখলাম এই প্রথম। এই বিষয়ে আমার বিশেষ কোনো অভিজ্ঞতা নেই। আমার হোমে কতদূর কাজ হবে সেটা আমি ঠিক বলতে পারছি না। তা হোক, আপনি হোমের আয়োজন করুন। আর একটা কথা, যদি কিছু মনে না করেন। না না, আপনি বলুন। শুনুন, আপনার উপরে যদিও সব কিছু ছেড়ে দিচ্ছি, তবু আমার নিজস্ব বিশ্বাসের জন্য যদি কিছু ক্রিয়াকলাপ করি তাহলে আপত্তি হবে না তো? না না, এতে আবার কি আপত্তি? করুন আপনার যা ইচ্ছে। কালী, কৌটোটা এনেছিস তো? হ্যাঁ বাবা, এনে দেবো। যা তো, চট করে নিয়ে আয়। শুনলেন মা কালীর কৌটো দ্বিতীয় পর্ব। গল্পের পরবর্তী অংশ শুনতে পাবেন আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত ৮টায়। আজকের মতন শুভরাত্রি। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।